নিশ্চয়ই তোমরা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ। আজকে আমরা যেটা শুরু করব, অ্যাটমসফিয়ার এন্ড ইটস লেয়ার্স। যে আমাদের আকাশের উপরে যে লেয়ার গুলো আছে, সেই আমাদের যে অ্যাটমসফিয়ারিক লেয়ার গুলো আছে, তারপরও আমরা জাস্ট একটু ডিসকাস করব। আমরা জানি যে, আচ্ছা আমি এখানে স্লাইড শো দিয়ে দিচ্ছি। আমাদের অ্যাটমসফিয়ার, আসলে আমাদের যে অ্যাটমসফিয়ার আছে, বায়ুমণ্ডল বা আমাদের এই যে মহাশূন্য, এটা হচ্ছে একটা গ্যাসে পরিপূর্ণ একটা শূন্য অবস্থা, ব্ল্যাঙ্কেট of gaseous substances around the earth where many important environmental events occur. তার মানে এখানে অনেক ঘটনাই ঘটে, পরিবেশের অনেক ঘটনাই ঘটে, যেমন ধরো সাইক্লোন, টর্নেডো, রেইনফল, হেইলস, এরকম অনেক এনভায়রনমেন্টাল ঘটনা ঘটে। These spheres have saved the earth from harmful rays from the universe and carries the water vapor to cause many forms of precipitation. এই যে বায়ুমণ্ডলের উপরে আমরা যেটা দেখছি যে বায়ুর স্তর, এগুলো কি করে যে আমাদের ক্ষতিকর রশ্মিগুলোকে আটকায় দেয়। পৃথিবী থেকে ক্ষতিকর রশ্মি গুলো, সূর্য থেকে ক্ষতিকর রশ্মিগুলো পৃথিবীতে আসতে বাধা দেয়, অথবা এক জায়গা থেকে আরেক জায়গায় কেউ হয়তো রেডিয়েশন করছে, জাপানে পারমাণবিক হয়তো বিস্ফোরণ ঘটলো, আমাদের এদিকে ঠিক মতো আসবে না। এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় এগুলো একটু থামাই দিচ্ছে, বা এগুলো মানে বায়ুমণ্ডলের ওয়াটার ভেপার গুলো আবার বৃষ্টিপাত ঘটানোর জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে। So it is also important in maintaining the heat budget of the earth besides maintaining life on earth. তাহলে এটা হিটটাকেও এটা মেইনটেইন করছে। সুতরাং these atmospheric layers are very important. আমরা যদি দেখি যে একটা দিনে একটা ইয়াং মানুষ, সে প্রতিদিন, এখানে একটা হিসাবে দেখা যাচ্ছে 16.5 কেজি বাতাস সে নিচ্ছে, এবং প্রায় সে 1 কেজির মতো সে বাতাস ছেড়ে দিচ্ছে। So situation of this ozone layer and depletion of its thickness, greenhouse effect, global warming and air pollution all occur in this atmosphere. Atmosphere constitutes an important part of the environment, and to understand the environment one needs to understand the atmosphere. Therefore main features of atmosphere are discussed in this chapter. Now let's see the composition of atmosphere. The main element of atmosphere is nitrogen. You can see the percentage, maximum percentage of nitrogen, that means 78, more than 78% is nitrogen. Oxygen is more than about 21%, 20.71%. Argon vapor, water vapor, carbon dioxide. You see carbon dioxide is very important, and the amount is 0.03%. Minor gases, dust, and total 100%. So nitrogen, oxygen, these are the two main constituents of atmosphere. And you see carbon dioxide, though the amount of carbon dioxide is very small amount, if it increases, then the situation will be rapidly changed. Now atmospheric layers. Atmospheric layers, mainly atmosphere is divided into two spheres. One is homosphere and another is heterosphere, depending on the mixing up of the gases. আমি যদি বাংলায় বলি
যে আমাদের অ্যাটমসফিয়ারটা প্রধানত দুই ভাগে বিভক্ত। আহসান শুনতে পাচ্ছ? তুমি একটু আওয়াজ দাও। আহসান স্যার শুনতে পাচ্ছি, কিন্তু স্যার এই অ্যাটেন্ডেন্স লিংকটা অ্যাক্সেস হচ্ছে না স্যার। এটা ইমেল আইডি, পার্সোনাল ইমেল আইডিতে ঢোকা যাচ্ছে না। তাই নাকি? স্যার সবাই ওটা বলতেছে। তাহলে আমি আমার এখান থেকে দিব নাকি শেয়ার করে? স্যার দেন দেখি, মানে আমরা আমাদের ইমেল আইডি যখন দিচ্ছি ওটা ঢুকতেছে না, বলতেছে পার্সোনাল ইমেল আইডি দিয়ে হবে না। তাই না? আচ্ছা আমি এবার দিলাম, এইটাতে একটু তোমরা ট্রাই করো তো দেখি। বলা যায় না তোমার ওখান থেকে যদি না হয়, আমার এখান থেকে দিলাম। আচ্ছা আমি আবার শেয়ার দিচ্ছি। সুতরাং অ্যাটমসফেরিক লেয়ার্স, হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের মেইনলি আমরা দুই ভাগে ভাগ বলেছি। একটা হচ্ছে হোমোস্ফিয়ার, একটা হচ্ছে হেটারোস্ফিয়ার। হোমোস্ফিয়ারে মোর অর লেস ডেনসিটিটা সেম, এবং হেটারোস্ফিয়ারে ডেনসিটি অনেক চেঞ্জ। So in homosphere, chemical composition of atmosphere does not depend on molecular weight because the gases are mixed by turbulence. অর্থাৎ আমরা যদি দেখি মোটামুটি 0 থেকে 80 বা 100 পর্যন্ত এটা হচ্ছে হোমোস্ফিয়ার। তো এখানে কি হয়, এখানে মোটামুটি এখানে বাতাসের টার্বুলেন্স হয়, হ্যাঁ, বাতাসগুলো উঠানামা করে, যার কারণে এখানে মিক্স আপ হয়ে যায় খুব বেশি, যার কারণে এগুলো ডেনসিটি গুলো খুব বেশি পার্থক্য হয় না। এগুলো আমরা বলতে পারি যে মোটামুটি সেম থাকে। এবং মলিকুলার ওয়েট এখানে থাকে কি থাকে, এখানে কার্বন ডাই অক্সাইড থাকে, নাইট্রোজেন থাকে, অক্সিজেন, এগুলো বেশি থাকে, কিন্তু কম বেশি এগুলো থাকলেও এগুলো যেহেতু মিক্স আপ হয়, সুতরাং এটা মোটামুটি ডেনসিটি সেম থাকে। সো হোমোস্ফিয়ার, এই হোমোস্ফিয়ারের মধ্যেই আছে আমাদের ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেজোস্ফিয়ার। এবং এই যে ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেজোস্ফিয়ার, এই জিনিসগুলো হয়, এই যে আরো ভাগগুলো হয়, এই ভাগগুলো মূলত টেম্পারেচার হয়, কোথাও বাড়ে অথবা কমে হাইটের সাথে, যার কারণে এগুলো ভাগ হয়ে যায়। আমরা যদি পরের পিকচারে দেখি, তোমরা দেখতে পাচ্ছ যে এই যে একদম পৃথিবীর টেম্পারেচার, এভারেজ টেম্পারেচার যদি আমরা এখানে দেখি, হ্যাঁ, নিচে কি দেখা যায় যে এভারেজ টেম্পারেচার যত উপরে একটু যত যাচ্ছি তত কমে যাচ্ছে, আবার একটু বেড়ে যাচ্ছে, আবার কমে যাচ্ছে। এই যে মোটামুটি এই পজিশন পর্যন্ত আমার এই যে কারসারটা দেখতে পাচ্ছ এখানে, এই পর্যন্ত এটা হলো হোমোস্ফিয়ার। এর উপরে উপরের দিকে শার্পলি টেম্পারেচার আবার বেড়ে গেছে। তাহলে আমরা যদি দেখি যে ফ্রম সারফেস অফ দ্য আর্থ টু আপওয়ার্ড, এখানে আমরা প্রথমে দেখব ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার হচ্ছে 0 থেকে 14 কিলোমিটারের মধ্যে, যেখানে ওজোন লেয়ার আছে 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটারের মধ্যে। ওজোন লেয়ার লাইজ বিটুইন 15 কিলোমিটার এন্ড 50 কিলোমিটার। স্ট্রাটোস্ফিয়ার আছে 20 কিলোমিটার থেকে 20 থেকে 50। তাহলে ট্রপোস্ফিয়ার আছে 0 থেকে 14 কিলোমিটার মধ্যে, আবার স্ট্রাটোস্ফিয়ার হলো 20 থেকে 50, আর মেজোস্ফিয়ার হচ্ছে 50 থেকে 90। আর এর ভিতরেই ওজোন লেয়ার রয়েছে, ওজোন লেয়ার 15 থেকে 50 এর মধ্যে ওজোন লেয়ার আছে। এরপরে থার্মোস্ফিয়ার অফ আয়োনোস্ফিয়ার লাইজ অ্যাবভ মেজোস্ফিয়ার। মেজোস্ফিয়ার আমরা দেখতে পাচ্ছি যে 50 এবং 90 এর মধ্যে মেজোস্ফিয়ার। 90 এর উপরে আমরা যদি দেখি, 90 এর উপরে হচ্ছে থার্মোস্ফিয়ার। However, in literature, variable heights for different spheres have been mentioned. বিভিন্ন বইয়ে অবশ্য বিভিন্ন রকমের হাইটটা দেওয়া আছে, কোথাও 100 দেওয়া আছে, কোথাও 80 দেওয়া আছে, কারণ এটা একটু উঠানামা করে। এটা
আসলে কাল্পনিক একটা হাইট, এইভাবে কোনো আলাদা কোনো মার্কিং নেই এবং এটা আনসিন, দেখা যায় না। এরপরে আমরা যদি দেখি যে ট্রপোস্ফিয়ার একদম সর্বনিম্ন, যেটা আমাদের পৃথিবী থেকে পৃথিবীর কাছে যেটা, সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। এই ট্রপোস্ফিয়ারের হাইটটা দেখা যাচ্ছে যে মেরু অঞ্চলে 7 কিলোমিটার থেকে 11 কিলোমিটারের মধ্যে, এবং আমাদের ইকুয়েটর অর্থাৎ বিষুবীয় অঞ্চলে এটা 17 কিলোমিটারের মতো হতে পারে। কারণ মেরু অঞ্চলে পৃথিবীটা তো গোল, ডিমের মতো, যার কারণে ওইদিকে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট লেয়ার ফর প্লান্টস। এই যে নিচে এই লেয়ারটাই আসলে প্লান্টস এন্ড অ্যানিমেলস এবং মানুষের জন্য এই লেয়ারেই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখানে অনেক ঘটনাই ঘটে, বৃষ্টিপাত হতে শুরু করে ঝড় তুফান, এগুলো সব ঘটে। So troposphere is mostly heated by transfer of energy from the surface. এবং আমাদের পৃথিবীতে যে সূর্যের আলোটা পড়ে, এই সূর্যের আলোটা পড়ার পরে পৃথিবী উত্তপ্ত হয়। এই পৃথিবী থেকে আলো বিকিরণ করে এই ট্রপোস্ফিয়ারে ট্রান্সফার হয়ে যায় এনার্জিটা। So the lowest part of the troposphere is warmest. নিচের ট্রপোস্ফিয়ারটা বেশ গরম হয়, and temperature decreases with altitude by 6.4 degrees centigrade at every kilometer. অর্থাৎ আমাদের পৃথিবী পৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাবে প্রতি কিলোমিটারে দেখা যাচ্ছে প্রায় 6 কাছাকাছি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমতে থাকে। This promotes vertical mixing. দেখা যাচ্ছে যে উপরে তাপমাত্রা কম, নিচে বেশি, এইভাবে টেম্পারেচার গুলো মিক্সিং হয়ে যায়। The troposphere contains roughly 80% of the total gaseous mass of the atmosphere. তাহলে এই বায়ুমণ্ডলের যত গ্যাস রয়েছে এই ট্রপোস্ফিয়ারে 80%, মানে মোটামুটি একটা হিসাবে এই গ্যাসগুলো রয়েছে, নাইট্রোজেন, অক্সিজেন, এইগুলো সবই উপরের দিকে, এগুলো নাই, মহাশূন্য, শূন্য আর শূন্য। 1/2 of the atmosphere lies between altitude 5.6 kilometer, that is 0.5 bar. Atmospheric pressure ke 0.5 bar bole. At sea level pressure is 1 bar. sea level এ আমরা প্রেসারটাকে ধরবো যে 1 বার সমান, এবং অথবা 1000 মিলিবার ক্লাউড, উইন্ড ফ্লো, সাইক্লোন এটসেট্রা occur in this layer. এখানে এই যে মেঘ, তারপরে আমাদের পৃথিবী থেকে 1 কিলোমিটার থেকে উপরে বা 1/2 কিলোমিটার এগুলো থেকে মেঘ ছড়িয়ে আছে, এবং প্রায় 5-6 কিলোমিটার পর্যন্ত মেঘগুলো আছে। প্র্যাকটিক্যালি অল ময়েশ্চার এন্ড ডাস্ট পার্টিকেলস প্রেজেন্ট ইন দিস স্ফিয়ার। তাহলে যত রকমের ময়েশ্চার, বৃষ্টি কণাগুলো, ডাস্ট পার্টিকেলস গুলো, এগুলো এই বায়ুমণ্ডলে রয়েছে, অর্থাৎ আমাদের ট্রপোস্ফিয়ারেই রয়েছে। Ground layer, near the ground the situation is more complicated due to turbulence of air created by uneven ground features such as hills, buildings, trees, etc. কথাটা একটু ভালো করে খেয়াল করো যে নিচের দিকে আমাদের সিচুয়েশনটা আরো বেশি কমপ্লিকেটেড, কারণ এখানে কি রয়েছে, কোথাও পাহাড় আছে, কোথাও বিল্ডিং আছে, কোথাও গাছপালা আছে, যার কারণে বাতাসটা বেশি টার্বুলেন্স হয়। মানে নদীতে যেমন পানিটা পেঁচ খায়, ঠিক তদ্রুপ এই বাতাসটাও কিন্তু এখানে টার্বুলেন্স হয়, পেঁচ খায়, পাহাড় থেকে ধাক্কা মেরে আসে। আমরা জানি যে মৌসুমী বাতাস হিমালয়ে আঘাতপ্রাপ্ত হয়ে যখন পৃথিবী আমাদের বাংলাদেশের দিকে আসে তখন বৃষ্টিপাত হয়। ঠিক তদ্রুপ বিল্ডিং এ বাতাস যাওয়ার পরে এটা বেঁকে যায়, গাছপালায় আবার যে বেঁকে যায় বা থেমে যায়, যার কারণে যেখানে গাছপালা আছে বৃষ্টিপাত বেশি হয়। Ground also warm and cool the air next to it, resulting it up and down currents. তাহলে এখানে টেম্পারেচারও গরম হয়, ঠান্ডা হয়, এবং ওঠানামা করে। এই জন্য দেখা যায় পৃথিবীর কোথাও গরম, কোথাও ঠান্ডা, এক এক জায়গায় এক এক। Within the troposphere up to 1 kilometer is boundary layer. তাহলে 1 কিলোমিটার পর্যন্ত এটাকে বাউন্ডারি লেয়ার বলা যায়, in which surface effects become important.
mixing within boundary layer. Mixing within boundary layer is relatively rapid and in remainder part of the troposphere is slower. 1 কিলোমিটারের ভিতরে এই মিক্সিংটা খুব বেশি র্যাপিড হয়, এরপরে উপরের দিকে স্লো হতে থাকে। This gives rise to the idea of a mixing depth within which pollutants are retained and may be transported long distance. তাহলে এই 1 কিলোমিটারের ভিতরে যে ঘটনাগুলো ঘটে, এখানে যেহেতু মিক্সিংটা বেশি হয়, যার কারণে এখানে যে পলিউটেন্টস গুলো আছে যেগুলো আমাদের বাতাসকে দূষিত করে, সেগুলো এগুলোতে থাকে এবং মিক্সিং এর কারণে, টার্বুলেন্সের কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে যায়। অর্থাৎ আমরা যদি দেখি যে চীনে কোনো একটা দুর্ঘটনা ঘটলো, সেই বাতাস বয়ে আমাদের বাংলাদেশেও এটা পলিউটেড করতে পারে, অথবা একটা পারমাণবিক বিস্ফোরণ ঘটলো জাপানে, সেটা আমাদের এদিকেও কিন্তু আসতে পারে। সেই কথাটাই এখানে বলা হচ্ছে। আচ্ছা, তোমাদের একটা টেবিল আছে এখানে, আমি এটা এখানে শো করিনি, তোমাদের আমি যখন শীট দিয়ে দিব, তো আজকে দিয়ে দিব, হয়তো স্ক্যান করছি আমি, সেটাতে তোমরা দেখবা যে এখানে টাইম এবং ডিস্টেন্স স্কেল ফর অ্যাটমসফেরিক ডিপ্রেশন অফ ইমিশন, এখানে দেখা যাচ্ছে একটা টেবিল দেওয়া আছে, সেখানে সময়ের সাথে ডিস্টেন্স এর যে অ্যাটমসফেরিক ডিপ্রেশন যে হচ্ছে, কোথায় ইমিশন হচ্ছে, দিনের বেলা, সপ্তাহে, মাসে, সেই কথাগুলো এখানে তোমরা দেখতে পাবা। ও এখানে টেবিলটা দেওয়া আছে অবশ্য। যে আমরা যদি দেখি যে ট্রাভেল টাইম, টেন্স অফ কিলোমিটার থ্রু আউট দ্য বাউন্ডারি লেয়ার, এখানে আমাদের যদি আমরা দেখি যে 10 গুণ, টেন্স অফ কিলোমিটার, 10 কিলোমিটার মধ্যে বাউন্ডারি লেয়ার বেশি এফেক্টেড হবে। আচ্ছা, ডেজ, থাউজেন্ডস অফ কিলোমিটার, উইকস, রাউন্ড দ্য আর্থ, মান্থ, অ্যাটমসফেরিক ডিপ্রেশন গুলো এখানে হতে পারে। যে এখানে দেখো, পলিউটেন্ট এসকেপিং ফ্রম বাউন্ডারি লেয়ার ইনটু ফ্রি ট্রপোস্ফিয়ার, তাহলে এখানে একদিনের ভিতরে পলিউটেন্ট গুলো বাউন্ডারি লেয়ার থেকে আমাদের ট্রপোস্ফিয়ার গোটা ছড়িয়ে পড়ে যেতে পারে। তারপরে সপ্তাহের মধ্যে দ্যাট হোল ট্রপোস্ফিয়ার actually the whole global troposphere and also occur some penetration into lower stratosphere, অর্থাৎ এটা মানে 1 মাসের মধ্যে গোটা দুনিয়াতে দেখা যাচ্ছে যে পলিউটেন্ট গুলো বা ইমিশন গুলো, অর্থাৎ আমি যেটা বললাম যে জাপানে হয়তো একটা বিস্ফোরণ ঘটলো, সেটা ছড়ায় যেতে 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 ট্রপোস্ফিয়ার থেকে এর উপরে যে স্ট্রাটোস্ফিয়ার আছে, সেটাতে 1 মাসের ভিতরে ছড়িয়ে পড়তে পারে। এই ট্রপোস্ফিয়ারের উপরে আমরা দেখবো যে একটা আছে ট্রপোপোজ। তোমাদের একটু ছবিটা আবার দেখাই। ট্রপোপোজ, এখানে দেখো যে একটু এই যে মাঝখানে এই গ্যাপটুকু, এটুকু হচ্ছে ট্রপোপোজ। তাহলে ট্রপোপোজ ইজ দ্য বাউন্ডারি বিটুইন ট্রপোস্ফিয়ার এন্ড স্ট্রাটোস্ফিয়ার, অর্থাৎ ট্রপোস্ফিয়ার এবং স্ট্রাটোস্ফিয়ারের মাঝখানে একটা বাউন্ডারি, যেটাকে বলা হয় ট্রপোপোজ। এখানে পোজ মানে খুব বেশি পার্থক্য নেই। ইন আদার ওয়ার্ড, আপার লিমিট অফ ট্রপোস্ফিয়ার ইজ ট্রপোপোজ হ্যাভিং negligible thickness, illegible thickness. In this layer, air is static. এখানে এয়ার মানে স্থির থাকে। No temperature variations within with elevation and no rain and cyclone. এখানে রেইন এবং সাইক্লোন মেইনলি এখানে হয় না। তাহলে এই ট্রপোপোজ যেখানে পোজ হয়ে আছে, থেমে আছে, এখানে যেহেতু স্ট্যাটিক থাকে বাতাসটা, এই লেয়ারের মধ্য দিয়ে কিন্তু বিমান চলাচল করে বেশিরভাগ। ফর দি রিজন এয়ারক্রাফট ট্রাভেলস থ্রু দিস লেয়ার, এই কারণে এটার মধ্যে বিমানগুলো বেশি চলাচল করে। This is characterized by a sharp temperature inversion. এখানে টেম্পারেচারটা দ্রুত এরপর থেকে উল্টা দিকে যেতে থাকে,
above the zone slight increase in temperature with increasing elevation. এরপরে দেখা যাচ্ছে যে টেম্পারেচার একটু করে বাড়তে থাকে যত হাইট বাড়তে থাকে, which does not start just at the tropopause. The rate increase is much lower at tropopause. আচ্ছা, এরপরের যে লেয়ারটা আছে সেটাকে বলা হয় স্ট্রাটোস্ফিয়ার। The next layer is stratosphere, which extends from the tropopause to, এটা আগেই বলেছিলাম যে 50 কিলোমিটার পর্যন্ত স্ট্রাটোস্ফিয়ার। In this layer temperature increases with elevation. এখানে আমরা মাটির নিচ থেকে যত উপরে যাচ্ছিলাম তত কিন্তু তাপমাত্রা কমতেছিল। এরপরে ট্রপোপোজে গিয়ে টেম্পারেচার থেমে গেল, এরপরে আবার স্ট্রাটোস্ফিয়ারে গিয়ে টেম্পারেচার বাড়া শুরু করলো। আমরা যদি তোমাদেরকে আবার একটু ছবিটা দেখাই, তোমরা এখানেও দেখতে পারো যে এখানে এই যে এইদিকে কমে গেছে, আবার এখানে স্ট্রাটোস্ফিয়ারে একটু বেড়ে গেছে। এই ছবিটাতেও এখানেও দেখতে পাচ্ছ যে এই যে রেখাটা প্রথমে টেম্পারেচার কমে গেছে, তারপরে আবার উপরে এটা টেম্পারেচার বাড়ছে, আবার এখানে থেকে আবার এদিকে বাড়ছে, এই কমছে, এইদিকে যত যাচ্ছে বামে তত কমে যাচ্ছে, আবার ডানে উপরে বেড়ে গেছে। তাহলে in this layer temperature increases with elevation, temperature বেড়ে যাচ্ছে। This layer is relatively cloud free, এটা মোটামুটি মেঘ টেঘ নাই এখানে, cloud free and considerably less turbulent। এখানে টার্বুলেন্ট মানে খুব বেশি কি বলে যে বাতাস ইয়ে হয় না, হ্যাঁ, মানে ঝড় বৃষ্টি এগুলো কম বেশি হয়, এবং ডাস্ট এন্ড ভেপার আর অ্যাবসেন্ট, এখানে ময়লা এবং পানির কণা এখানে অ্যাবসেন্ট। এরপরে আসতেছে, আমরা বলেছিলাম যে এই এর মাঝে আমাদের একটা ওজোন লেয়ার রয়েছে, ওজোন স্ফিয়ার রয়েছে। ওজোন লেয়ার ইজ প্রেজেন্ট উইদিন দি স্ট্রাটোস্ফিয়ার। ইন দিস লেয়ার ওজোন কনসেন্ট্রেশন ইজ অ্যাবাউট 2 থেকে 8 ppm। এখানে ওজনের কনসেন্ট্রেশন রয়েছে। About 90% of the ozone in the atmosphere is contained in the stratosphere. তাহলে 90% ওজন এই স্ট্রাটোস্ফিয়ারে রয়েছে। আমরা জানি যে এই ওজোন লেয়ারটা কি করে আমাদের সূর্য থেকে ক্ষতিকর যে রশ্মিগুলো, সেই রশ্মিগুলো আসতে বাধা দেয়। যদি এটা না থাকতো আমরা হয়তোবা বাঁচতেই পারতাম না। পৃথিবীর অনেক রোগ জীবাণু ছড়িয়ে পড়তো, ক্যান্সার হতো, ক্ষতিকর অতি বেগুনি রশ্মিগুলো, আল্ট্রাভায়োলেট রেস গুলো আসতো, আমরা মারাত্মক ডিজিজে আক্রান্ত হয়ে যেতাম। আল্লাহ আমাদেরকে সেভ করছে এইরকম ওজোন লেয়ার দিয়ে। এরপরে আসতেছে মেজোস্ফিয়ার। মেজোস্ফিয়ার এক্সটেন্ডস ফ্রম দ্য স্ট্রাটোপোজ টু 90 কিলোমিটার। স্ট্রাটোস্ফিয়ারের পরে স্ট্রাটোপোজ একটা ছোট জায়গা রয়েছে, পোজ হয়ে গেছে সেখানে, তারপরে থেকে 90 কিলোমিটার পর্যন্ত মেজোস্ফিয়ার। ইট ইজ দ্য লেয়ার হোয়ার মোস্ট মেটিওস মানে উল্কাপিণ্ড এখানে বার্ন হয়ে যায়, এন্টারিং দ্য অ্যাটমসফিয়ার। অর্থাৎ আকাশ থেকে, উপর থেকে যখন উল্কাপিণ্ড গুলো আসে এই জায়গায় এসে এটা কি হয়ে যায়, বার্ন হয়ে যায়, কারণ এখানে টেম্পারেচার গুলো আস্তে আস্তে এই জন্য রাইজ করতে থাকে। টেম্পারেচার ডিক্রিজেস উইথ দ্য হাইট ইন দ্য মেজোস্ফিয়ার। মেজোস্ফিয়ারে হাইটের সাথে সাথে টেম্পারেচারটা ডিক্রিজ করে। এয়ার প্রেসার ইজ লেস, এখানে এয়ার প্রেসারটা খুবই কম থাকে। আচ্ছা, এরপরে আমাদের মেজোপোজ নামে প্রত্যেকটাতে একটি পোজ আছে। দিস ইজ দ্য কোল্ডেস্ট প্লেস অন দ্য আর্থ এন্ড হ্যাজ এ টেম্পারেচার অ্যারাউন্ড 100 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -1 ডিগ্রি সেন্টিগ্রেড এই এটাতে আছে। ইটস মার্ক দ্য টপ অফ দ্য মেজোস্ফিয়ার। এরপরে এটা হলো মেজোস্ফিয়ারের টপ, তারপরে মেজোপোজের পরে এরপরে আসতেছে থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ার। দিস লেয়ার এক্সটেন্ডস অ্যাবাভ মেজোপোজ or below mesopause at 80 কিলোমিটার।
80 কিলোমিটার বা 90 কিলোমিটার উপর থেকে আমাদের এটা থার্মোস্ফিয়ার শুরু হচ্ছে। above mesopause temperature again increase rapidly, এখান থেকে আবার তাপমাত্রা বেড়ে যাচ্ছে, for which this layer is known as thermosphere. থার্মো মানে হলো থার্মাল বা টেম্পারেচার। টেম্পারেচার অফ দিস লেয়ার ক্যান রাইজ আপ টু 1500 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে, এবং here ionization is more due to solar radiation for which atoms produces positive negative. তাহলে এত হাই টেম্পারেচারের কারণে দেখা যাচ্ছে যে এখানে অণুগুলো থেকে আয়ন হয়ে যাচ্ছে, হ্যাঁ, অণুগুলো ছুটে ছুটে গিয়ে এগুলো সব আয়নে পরিণত হয়ে যাচ্ছে গরমের কারণে, এবং এখানে পজিটিভ আয়ন এবং নেগেটিভ আয়ন তৈরি হচ্ছে, এই কারণে এটা আয়নোস্ফিয়ারও বলে। ডিউ টু দিস লেয়ার is also known as ionosphere. Ionosphere typically overlaps both exosphere and thermosphere. এখানে উপরে থেকে নিচে এটা ওভারল্যাপ করতে পারে। According to some authors, ionization starts at a height of 80 কিলোমিটার and continues up to 400 কিলোমিটার পর্যন্ত আয়নোস্ফিয়ার থাকতে পারে। বিভিন্ন রাইটার বিভিন্ন ভাবে পরীক্ষা নিরীক্ষা করে তারা কিছু রিপোর্ট দিয়েছেন, তবে এটা কনস্ট্যান্ট কিছু না, এটা আসলে অনেক রাইটার একটু কম বেশি আছে। Due to the presence of more ions, radio waves reflected here and returned back to the earth. এই কথাটা ইম্পর্টেন্ট যে এখানে যেহেতু অনেকগুলো আয়ন আছে, যার কারণে আমাদের রেডিও ওয়েভস যেগুলো আছে এই আয়নের মাধ্যমে রিফ্লেক্ট হয়ে যাচ্ছে পৃথিবীতে, এবং পৃথিবীতে রিটার্ন হয়ে যাচ্ছে। হ্যাঁ, অর্থাৎ আমাদের এই পৃথিবী থেকে যে রেডিও ওয়েভস গুলো ওখানে যায়, আবার এটা রিটার্ন ব্যাক করে পৃথিবীতে চলে আসে। থান্ডারিং ইজ সিন ইন দিস লেয়ার। তাহলে বজ্রপাত বা এই যে এগুলো নেগেটিভ পজিটিভ আয়ন গুলো আছে, এগুলো যখন লাগতেছে তখন বিদ্যুতের ঝলকানি এখান থেকে আসতেছে। The outer layer of the atmosphere is known as exosphere. আচ্ছা, এরপরে থেকে এটাকে আমরা বলি আউটার লেয়ার, which lies between 400 থেকে কত কিলোমিটার, এখানে কিলোমিটার মানে আননোন কিলোমিটার পর্যন্ত এই হলো আউটার লেয়ার আমরা বলতে পারি। আচ্ছা, the International Space Station orbits in this layer. তাহলে এই জায়গায় আমাদের স্যাটেলাইট গুলো বসানো হয় বিটিএন 320 থেকে 380 কিলোমিটারের মধ্যে। স্যাটেলাইট গুলো এগুলো স্পেস স্টেশন এইখানে সেট করা থাকে। In atmosphere where chemical effects are produced by solar radiation known as chemosphere. সোলার রেডিয়েশনের কারণে যে কেমিক্যাল এফেক্ট গুলো হয় এটাকে কেমোস্ফিয়ারও বলে। দিস ইনক্লুডস ওজোনোস্ফিয়ার এন্ড আয়নোস্ফিয়ার। তাহলে ওজোন লেয়ার এবং আয়ন লেয়ার এগুলোকে আবার কেমোস্ফিয়ার বলে, যেহেতু এখানে কেমিক্যাল রিঅ্যাকশন হয়, আয়ন নেগেটিভ পজিটিভ এগুলো ভাগ হয়ে যায়, রেডিও ওয়েভস রিফ্লেক্ট করে, এই কারণে এটাকে কেমোস্ফিয়ারও বলে। Above turbopause, upper line of mixed gases by turbulence at about 120 km, gas particles can move without colliding with each other, getting greater distance and cause no mixing. এখানে মানে এই গ্যাস পার্টিকেলস যেগুলো আছে সেগুলো মিক্স হয় না, একটা আরেকটা থেকে কলাইড করে না, যার কারণে এখানে কোনো মিক্সিং হয় না। Thus gases stratify by molecular weight. তাহলে দেখা যাচ্ছে এখানে যেটার মলিকুলার ওয়েট বেশি তারা এক সাইডে চলে যায়, আবার যেটা মলিকুলার ওয়েট কম সেটা আরেক সাইডে চলে যায় গ্যাসগুলো। উইথ দ্য হেভিয়ার এলিমেন্ট ইন দ্য লোয়েস্ট লেভেল, তাহলে যেগুলো হেভি এলিমেন্ট সেগুলো লোয়েস্ট লেভেল থাকে, এন্ড লাইটেস্ট এলিমেন্ট ইন দ্য হাইয়েস্ট লেভেল অফ হেটেরোস্ফিয়ার। অর্থাৎ আমরা বলতে পারি কমন সেন্স যে সূর্যের আশেপাশে কি থাকে, হাইড্রোজেন, হিলিয়াম, এগুলো, কারণ এগুলো হলো লাইটেস্ট, এগুলো হ্যাঁ যত উপরে যাবে তত লাইটেস্ট গুলো হালকা হালকা আয়ন গুলো ওগুলো উপরে থাকবে, আর হেভি গুলো এগুলো নিচের দিকে ভাগ হয়ে যাচ্ছে এই হিটের কারণে। 4 elements from heavier to lighter, যেমন ধরো নাইট্রোজেন, অক্সিজেন, হিলিয়াম এন্ড হাইড্রোজেন have developed 4 layers at elevations above the earth surface. তার কারণে দেখা যাচ্ছে যে এই যে চারটা এলিমেন্টস, হ্যাঁ, নাইট্রোজেন, অক্সিজেন, হিলিয়াম এবং
হাইড্রোজেন, এগুলো 4টা লেয়ার তৈরি করতেছে পৃথিবী পৃষ্ঠ থেকে উপরের দিকে। নাইট্রোজেন লেয়ার হচ্ছে এখানে বলা হচ্ছে 90 থেকে 200 কিলোমিটার, অক্সিজেন লেয়ার 200 থেকে 1100 কিলোমিটার, হিলিয়াম হচ্ছে 1100 থেকে 3500 কিলোমিটার, এবং হাইড্রোজেন লেয়ার হচ্ছে 3500 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত এটা হতে পারে। এগুলো তোমরা যে একটা ফিগার আছে, এই ফিগারটা যখন আমি ইয়াতে দিব তোমাদেরকে, স্ক্যান শীটটা দিব বইয়ের, এটাতে তোমরা দেখবা। তাহলে এইগুলো কি কারণে স্ট্র্যাটিফিকেশন হইলো, এটা হলো মলিকুলার ওয়েটের উপর ভিত্তি করে। কিন্তু আমরা যখন দেখলাম, তোমাদেরকে বললাম যে নিচের দিকে ট্রপোস্ফিয়ারে মিক্সিং হওয়ার কারণে এখানে যেহেতু আলাদা কোনো লেয়ার হচ্ছে না, বারবার টার্বুলেন্স হচ্ছে, যার কারণে এটাকে হোমোস্ফিয়ার বলা হয়েছিল। আর এটা হেটেরোস্ফিয়ার এর কারণ হচ্ছে যে এলিমেন্টস এর মলিকুলার ওয়েট অনুযায়ী এটা কিন্তু আলাদা স্ট্র্যাটিফিকেশন হয়ে গেল। স্ট্র্যাটিফিকেশন হওয়ার কারণে এটা দেখা যাচ্ছে যে নাইট্রোজেন নিচের দিকে থাকছে, অক্সিজেন তার একটু উপরে থাকতেছে 200 থেকে 1100 কিলোমিটার, হিলিয়াম থাকতেছে 1100 থেকে 3500 কিলোমিটার, হাইড্রোজেন থাকতেছে একদম উপরে। Above 10,000 kilometer, concentration of hydrogen becomes to the concentration of outer space, which separated planets from one to another. 10,000 এর উপরে যদি যাওয়া যায় তাহলে দেখা যায় যে এক গ্রহ থেকে আরেক গ্রহ বা এরকম এগুলো সেপারেট হয়ে যাচ্ছে। আউটার স্পেস ইজ টার্মড ভেরিয়াসলি সাচ এজ ভয়েড স্পেস। আউটার স্পেস কে আরো এটা ভয়েড স্পেসও বলে, বিভিন্ন ধরনের নিয়ার এমপ্টিনেস অর আনলিমিটেড স্কাই। এখন আসছি আমরা এয়ার পলিউশন। Air pollution is normally thought in terms of troposphere, within which most pollutants have a fairly limited lifetime before they washed out by rain, removed by reaction, or deposited to the ground. তাহলে এয়ার পলিউশন এগুলো যেগুলো হচ্ছে ট্রপোস্ফিয়ার একদম নিচের দিকে এগুলো হচ্ছে, এগুলো আসলে পলিউটেন্ট গুলো একটা নির্দিষ্ট লাইফ টাইমের মধ্যে থাকে। হ্যাঁ, যতক্ষণ না তারা বৃষ্টি বা এগুলো দ্বারা ওয়াশ আউট হয়ে যাচ্ছে ততক্ষণ ওখানে থাকে, অথবা কোনো রিঅ্যাকশন হয়ে আবার এটা রিমুভ হয়ে যেতে পারে, অথবা পৃথিবীতে ডিপোজিট হয়ে যেতে পারে। তো যতক্ষণ না হচ্ছে বৃষ্টি দ্বারা অথবা রিঅ্যাকশন দ্বারা অথবা পৃথিবীতে না পড়ছে ততক্ষণ পর্যন্ত এদের লাইফ টাইম থাকে। However, if pollutants are injected directly into the stratosphere, they can remain there for long time. এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। এই যে 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যদি এটা ট্রপোমন্ডল থেকে উঠে উপরে স্ট্রাটোমন্ডলে চলে যায়, কঠিন মনে করো পলিউটেন্টস এর সংখ্যা বেড়ে গেছে, উপরে যেতে যেতে এটা একদম ইনজেকশন করে ফেলছে স্ট্রাটোস্ফিয়ারকে, তখন ওইখানে কিন্তু থেকে যাবে, কারণ ওইখানে তো বৃষ্টি নাই, ওখানে তোমার কোনো রিঅ্যাকশন হচ্ছে না ঠিক মতো। হ্যাঁ, রিমেইন দেয়ার ফর লং টাইম, তাহলে ওখানে গেলে কি হবে, ওখানে গিয়ে ওজোন লেয়ারকে ফুটা করে দিবে। হ্যাঁ, দেখা যাবে রিমেইন দেয়ার ফর লং টাইম বিকজ অফ স্লো ডাউনওয়ার্ড মিক্সিং, ওখানে মিক্সিং কম হবে, রেজাল্টিং ইন নোটিসেবল এফেক্টস ওভার দ্য হোল গ্লোব। হ্যাঁ, গোটা দুনিয়ায় এটার একটা এফেক্ট পড়া শুরু হবে। দাস মেজর ভলকানিক ইরাপশনস ইনজেক্টিং ফাইন ডাস্ট ইনটু দ্য স্ট্রাটোস্ফিয়ার, তাহলে বড় ধরনের যেগুলো ভলকানিক ইরাপশন, অর্থাৎ আমাদের এটাকে ভলকানিক ইরাপশন বাংলায় কি বলে আসান? ভলকানিক ইরাপশন, এটা আগ্নেয়গিরি। হ্যাঁ, আগ্নেয়গিরি এর কারণে দেখা যায় যে হতে পারে যে স্ট্রাটোস্ফিয়ারটা ফুটা হয়ে গেছে। হ্যাঁ, stratosphere can remain more than a year after the event, 1 বছরের বেশিও থেকে যেতে পারে, and may have possibility to damage the ozone layer, তাহলে ওজোন লেয়ার পর্যন্ত এটা ড্যামেজ করে ফেলতে পারে। সো এই মোটামুটি আমাদের আজকের বিভিন্ন লেয়ার সম্পর্কে ধারণা ছিল। আমি তোমাদেরকে এই যেখান থেকে যে বই থেকে পড়াইলাম সেই বইটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু এনভায়রনমেন্টাল সায়েন্স, এটা 2 নাম্বার চ্যাপ্টার তোমাদেরকে আজকে বললাম। আমি এটা আজকে অফিসে স্ক্যান করে নিয়েছি, এই স্ক্যান কপিটা তোমাদেরকে আজকে আমি
হয়তো দিয়ে দিব। এই মুহূর্তে আমি 177 জন পার্টিসিপেন্ট দেখতে পাচ্ছি, আমি নিজের সহ আর কি। হ্যাঁ, তো লিংক স্যার ঢোকা যায়নি স্যার, ওটাই যে মাইক্রোসফটের আপনার অ্যাকাউন্ট লাগবে সবার নাই। হ্যাঁ তাই নাকি? ওই লিংকে আর কি সবাই ঢুকতে পারেনি স্যার, ঢোকা যায়নি আর কি।